আপনার খবরের সঙ্গী বরাক বার্তা আপডেট। সঠিক খবর, সুনির্দিষ্ট বিশ্লেষণ এবং বরাকের প্রতিটি মুহূর্তের খবর সব এক জায়গায়। বরাক বার্তা আপডেটের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। এখনকার বিশেষ খবরগুলি হল: শিল্পী জুবিন গার্গের ময়নাতদন্তের মাধ্যমে সংগৃহীত ভিসেরার প্রতিবেদন দিল্লির সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি থেকে প্রাপ্ত হয়েছে বলে এসআইটির প্রধান তথা বিশেষ অতিরিক্ত পুলিশ মহাপরিচালক মোনা প্রসাদ গুপ্তা এক সংবাদ সম্মেলনে জানান। আজ উলুবাড়ির সিআইডি কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে গুপ্তা বলেন, দিল্লির সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি থেকে পাওয়া ভিসেরার প্রতিবেদন গৌহাটি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জুবিন গার্গের ময়নাতদন্ত সম্পন্ন করা বিশেষজ্ঞ দলের সদস্যরা প্রতিবেদনটি পরীক্ষা করে চূড়ান্ত ময়নাতদন্তের প্রতিবেদন জমা দেবেন। তিনি আরও জানান, জুবিন গার্গের এই চূড়ান্ত ময়নাতদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হবে এবং নিয়ম অনুযায়ী পরিবারের সদস্যদেরও তা হস্তান্তর করা হবে। অন্যদিকে সিঙ্গাপুরে তদন্ত প্রসঙ্গে গুপ্তা বলেন, সিঙ্গাপুর একটি বিদেশি রাষ্ট্র হওয়ায় সেখানে তদন্ত করার জন্য বিশেষ পদ্ধতি অনুসরণ করতে হয়। কোনো দেশের পুলিশ অন্য দেশে গিয়ে স্বতন্ত্রভাবে তদন্ত চালাতে পারে না। আন্তর্জাতিক আইন এবং চুক্তিতে এ বিষয়ে স্পষ্ট উল্লেখ আছে। ভারত ও সিঙ্গাপুরের মধ্যে একটি পারস্পরিক আইনি সহায়তা চুক্তি রয়েছে। সেই চুক্তি অনুযায়ী তদন্তের প্রক্রিয়া সম্পন্ন হবে। ইতিমধ্যে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট সিঙ্গাপুর সরকারের কাছে পাঠানো হয়েছে বলে জানান গুপ্তা। তিনি আরও যোগ করেন, সিঙ্গাপুরে তদন্ত পরিচালনার প্রস্তাব অসম পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠিয়েছে এবং প্রস্তাবটি ইতিমধ্যেই সিঙ্গাপুরের অ্যাটর্নি জেনারেলের দপ্তরে পৌঁছেছে। সেখান থেকে অনুমোদন পাওয়া মাত্রই অসম পুলিশের একটি দল সিঙ্গাপুরে যাবে। তবে গুপ্তা স্পষ্ট করেন, অসম পুলিশ কেবলমাত্র সিঙ্গাপুর পুলিশের সহযোগিতাতেই সেখানে তদন্ত করতে পারবে, স্বাধীনভাবে কোনো তদন্ত চালানো সম্ভব নয়। এদিকে জুবিন গার্গের রহস্যজনক মৃত্যুর ঘটনায় সিঙ্গাপুরে অবস্থানরত 11 জন প্রবাসী অসমিয়ার নামে সমন জারি করা হয়েছে বলেও গুপ্তা সংবাদ সম্মেলনে উল্লেখ করেন। গোটেই বিষয়টো এছআইটিৰ তদন্ত প্ৰক্ৰিয়া কিদৰে আগবাঢ়িছে, বিশেষকৈ এটা কথা ওলাই আছে যে যিটো স্থানত ঘটনাটো সংঘটিত হৈছে সেই স্থানলৈ এছআইটিৰ দল যোৱা নাই বুলি কথা এটা ওলাইছে। গোটেই বিষয়টো আচলতে কেনেধৰণৰ তদন্ত প্ৰক্ৰিয়া আগবাঢ়িছে? তদন্ত প্ৰক্ৰিয়া ভাল মতে চলি আছে। আৰু এটা কথা যি ওলাই আছে যে এছআইটি ছিংগাপুৰত কিয় যোৱা নাই বা কেতিয়া যাব, এই ক্ষেত্ৰত মই আপোনালোকক এটা কথা ক্লিয়াৰ কৰিব বিচাৰোঁ যে ছিংগাপুৰত ইনভেষ্টিগেশ্যন কৰিবলৈ এটা বিশেষ ব্যৱস্থা আছে। যিহেতু এইটো এটা ফৰেইন কাণ্ট্ৰি, এখন দেশৰ আৰক্ষীয়ে আন এখন দেশত গৈ নিজাববীয়াকৈ কোনো তদন্ত কৰিব নোৱাৰে। সেইটো কোনোবা এখন দেশৰ পুলিচ ভাৰততো আহি কৰিব নোৱাৰে, কাৰণ ভাৰতে সেইটো পাৰ্মিশ্যন নিদিব, বা ভাৰতৰ পুলিচ আমি গৈ এখন বিদেশী ৰাষ্ট্ৰত নিজাববীয়াকৈ তদন্ত কৰিব নোৱাৰোঁ। সেই কথাটো খুব ক্লিয়াৰলি ইণ্টাৰনেশ্যনেল ল' বা ইণ্টাৰনেশ্যনেল ট্ৰিটিত উল্লেখ আছে। গতিকে ভাৰত আৰু ছিংগাপুৰৰ মাজত এখন চুক্তি আছে, সেইটো মিউচুৱেল লিগেল ট্ৰিটি আছে, লিগেল এছিষ্টেঞ্চ ট্ৰিটি আছে, এমলেট বুলি কয়। সেই ট্ৰিটিৰ মতে আমি কামখিনি কৰিব লাগিব। তাৰ কাৰণে যি মিউচুৱেল লিগেল এছিষ্টেঞ্চ ৰিকুৱেষ্ট, সেইটো আমি ইমিডিয়েটলি পঠিয়াইছোঁ। সেই ৰিকুৱেষ্টত আমাক যিখিনি তদন্ত ছিংগাপুৰত লাগে, কাৰোবাৰ ষ্টেটমেণ্ট লাগে, কিবা CCTV ফুটেজ লাগে, বা বিভিন্ন ধৰণৰ যিখিনি আমাক ইনভেষ্টিগেশ্যনত এছিষ্টেণ্ট ছিংগাপুৰৰ পৰা লাগে, সেইখিনি লিখি আমি ভাৰতৰ গৃহ মন্ত্ৰালয়ৰ জৰিয়তে ছিংগাপুৰলৈ ইতিমধ্যে প্ৰেৰণ কৰিছোঁ, ইমিডিয়েটলি প্ৰেৰণ কৰিছোঁ। আমাৰ তদন্ত আৰম্ভ হোৱাৰ লগে লগে আমি সেইটো
পঠিয়াইছোঁ আৰু সেই ৰিকুৱেষ্ট ছিংগাপুৰত যি চেণ্ট্ৰেল নোডেল এজেঞ্চি, প্ৰত্যেক কাণ্ট্ৰিৰ একোটাকে চেণ্ট্ৰেল নোডেল এজেঞ্চি থাকে। ভাৰতৰ কাৰণে এইটো ভাৰতৰ গৃহ মন্ত্ৰালয়, ছিংগাপুৰৰ ক্ষেত্ৰত এটৰ্নি জেনেৰেলৰ অফিচ। তো ছিংগাপুৰৰ এটৰ্নি জেনেৰেলৰ অফিচত সেইখিনি গৈও পাইছে। সেইখিনিৰ ওপৰত ছিংগাপুৰৰ এটৰ্নি জেনেৰেলৰ অফিচে বিবেচনা কৰি আছে, কৰি তেওঁলোকে আমাক জনাব। আমি নিজাববীয়াকৈ ছিংগাপুৰৰ পাৰ্মিশ্যন নোহোৱাকৈ আমি ছিংগাপুৰ গৈ ইনভেষ্টিগেশ্যন কৰিব নোৱাৰোঁ। আমি তাৰ কাৰণে তেওঁলোকে আমাক ভিজা নিদিব। আৰু আমি যদি নিজাববীয়াকৈ কিবা ধৰক টুৰিষ্ট ভিজা লৈ মনে মনে গৈ ইনভেষ্টিগেশ্যন কৰিব বিচাৰোঁ, সেইটো ইল্লিগেল হ'ব। ইল্লিগেল হ'ব। ছিংগাপুৰে সেইটো আমাক ভিজা ভায়লেশ্যনৰ কাৰণে প্ৰচিকিউট কৰিব পাৰে। তাৰোপৰি তেনেকৈ যদি আমি কিবা এটা এভিডেঞ্চ তাৰ পৰা আনো, আমাৰ কোৰ্টত সেইটো এডমিছেবল নহ'ব। গতিকে মই যিটো কথা ক'লোঁ যে ছিংগাপুৰত যিখিনি ইনভেষ্টিগেশ্যন কৰিব লাগিব, সেইটো আমি ছিংগাপুৰ পুলিচৰ দ্বাৰাহে কৰিব পাৰিম, তেওঁলোকৰ সহযোগত কৰিব পাৰিম। আৰু সেই সহযোগৰ কাৰণে যিখিনি মিউচুৱেল লিগেল এছিষ্টেঞ্চ ৰিকুৱেষ্ট ইতিমধ্যে গৈ আমাৰ ছিংগাপুৰৰ এটৰ্নি জেনেৰেলৰ অফিচত গৈ পাইছে। তেওঁলোকে বিবেচনা কৰি আমি তেওঁলোকৰ ভাৰতীয় হাই কমিশ্যন যি আছে ছিংগাপুৰৰ, তেওঁলোকৰ লগত আমি কনষ্টেণ্টলি যোগাযোগত আছোঁ আৰু আমি পাৰ্চু কৰি আছোঁ। আৰু ছিংগাপুৰত ইনভেষ্টিগেশ্যনটো কৰিবলৈ ছিংগাপুৰৰ আৰক্ষীৰ বা তেওঁলোকৰ যি কনচাৰ্ণ এজেঞ্চি আছে তেওঁলোকৰ সহযোগ লাগিবই। সেইটোৰ জৰিয়তে আমি লিগেলি কৰিব পাৰিম। তেওঁলোকক আনিবৰ কাৰণেও আমি সমন জাৰি কৰিছোঁ, নটিচ পঠিয়াইছোঁ। তাৰে এজন ইতিমধ্যে আমাৰ ওচৰত হাজিৰ হৈছিলে, তেওঁৰ ষ্টেটমেণ্ট আমি গ্ৰহণ কৰিছোঁ। বাকীকেইজনকো আনিবলৈ আমি নটিচ জাৰি কৰিছোঁ আৰু তেওঁলোক যাতে ইয়াত আহি তেওঁলোকৰ ষ্টেটমেণ্ট দিয়ে, তাৰ কাৰণে যিখিনি ব্যৱস্থা ল'ব লাগে সেই সকলোখিনি আমি গ্ৰহণ কৰিছোঁ। ভিডিঅ' কনফাৰেন্সিঙৰ জৰিয়তে নহয়, তেওঁলোকে নিজে ফিজিকেলি ইয়াত হাজিৰ হৈ ষ্টেটমেণ্ট দিব লাগিব। তেনেকুৱা কথা নহয়, তেওঁলোকে নিজে ইয়াত আহিব লাগিব আৰু আমি সেইটোকে বিচাৰিছোঁ। আৰু মই আশা ৰাখিছোঁ যে তেওঁলোকে ইনভেষ্টিগেশ্যনত অনতি পলমে আহি জইন কৰিব। এতিয়ালৈকে ইনভেষ্টিগেশ্যনত পোৱা মতে ছিংগাপুৰৰ থকা 11জন লোকৰ নাম পাইছোঁ, যিসকল অসমৰ মূলত বাসিন্দা। তেওঁলোক ইয়টত আছিলে, তেওঁলোকক আমি বিচাৰিছোঁ। ভিচেৰা ৰিপৰ্ট আমি চেণ্ট্ৰেল ফৰেনচিক ছায়েন্স লেবৰেটৰী দিল্লীলৈ পঠিয়াইছিলোঁ। GMCHত যেতিয়া পোষ্টমৰ্টম হৈছিল, তেওঁলোকে এক্সিবিটবিলাক তাত ৰাখিছিল, ভিচেৰা আমি পঠিয়াইছিলোঁ। আৰু CFSL দিল্লীৰ পৰা আমি ৰিপৰ্ট পাইছোঁ। সেই ৰিপৰ্ট আমি গুৱাহাটী মেডিকেল কলেজলৈ পঠিয়াই দিছোঁ। গুৱাহাটী মেডিকেল কলেজে এটা এক্সপাৰ্ট কমিটি গঠন কৰিছে, আপোনালোকে ইতিমধ্যে জ্ঞাত। সেই কমিটিয়ে ভিচেৰা ৰিপৰ্টটো বিবেচনা কৰি তেওঁলোকে পোষ্টমৰ্টমৰ চূড়ান্ত প্ৰতিবেদন দাখিল কৰিব। পোষ্টমৰ্টমৰ চূড়ান্ত প্ৰতিবেদন পোৱাৰ লগে লগে আমি সেইটো কোৰ্টত জমা কৰিম আৰু পৰিয়ালবৰ্গ, তেওঁলোকৰ লিগেল ৰাইট আছে, তেওঁলোকে পাব। গতিকে আমি তেওঁলোককো পোষ্টমৰ্টমৰ এটা প্ৰতিলিপি বাই হেণ্ড আৰু বাই ৰেজিষ্টাৰ্ড পোষ্টৰ যোগেদি তেওঁলোকক আমি দিম। চাওক, এইটো পোষ্টমৰ্টম ফাইনেল ৰিপৰ্ট GMCHে দিব। গতিকে এতিয়া আণ্ডাৰ ইনভেষ্টিগেশ্যন মেটাৰ, সেইটোত মই মন্তব্য কৰিব নোৱাৰিম। গোটেই আমি অপেক্ষা কৰিব লাগিব ফাইনেল পোষ্টমৰ্টম ৰিপৰ্ট যেতিয়া GMCHৰ পৰা পোৱা হ'ব। মই এইটোকে ক'ম যে 2জন PSক আপোনালোকে জ্ঞাত, গ্ৰেপ্তাৰ কৰা হৈছে। তেওঁলোকক আমি পুলিচ কাষ্টডিত লৈছোঁ, তেওঁলোকৰ জেৰা চলি আছে।
সেইখিনি ডিটেইলছ তদন্ত চলি আছে। মই আপোনালোকক এতিয়া মন্তব্য কৰাটো উচিত নহ'ব। যিসকল লোক এৰেষ্ট হৈছে, যিসকল লোকক আমি কাষ্টডিত লৈছোঁ, সেই বিষয়ে আপোনালোক ইতিমধ্যে জ্ঞাত। স্যার টোটাল কিমানজন মানৰ সাক্ষ্য গ্ৰহণ কৰিছে? টোটাল কিমানজন মানৰ সাক্ষ্য? নিশ্চয় আমি সময় বান্ধি দিওঁ। এটা সময় আমি বান্ধি দিছিলোঁ, সেইটো উকলিছে। আমি আকৌ এটা সময় দি তেওঁলোকক যিমান লিগেল ৰিপৰ্টছ আছে আমাৰ হাতত, আইন মতে যিখিনি ব্যৱস্থা আছে, আমাৰ হাতত বহুতো ব্যৱস্থা আছে। গতিকে তেওঁলোকক ইনভেষ্টিগেশ্যনত জইন কৰিবলৈ যিখিনি আইনত ব্যৱস্থা আছে সকলো ব্যৱস্থা আমি ল'ম। টোটাল কিমান মান এতিয়ালৈকে সাক্ষ্য গ্ৰহণ কৰিছে? আমাৰ এতিয়াও সাক্ষীবাদী চলি আছে, আপোনালোকে গম পাই আছে। আজিও আমি কিছুমান লোকৰ সাক্ষী লৈ আছোঁ। মই ইতিমধ্যে কৈছোঁ যে ছিংগাপুৰত যিসকল আছিলে তেওঁলোকক সকলোকে আমি নটিচ জাৰি কৰিছোঁ আৰু আমি আশা কৰিছোঁ তেওঁলোকে খুব সোনকালে আহি ইনভেষ্টিগেশ্যনত জইন কৰিব। আমি কেছ ৰেজিষ্টাৰ হোৱাৰ লগে লগেই পঠিয়াইছিলোঁ আৰু সেইটো আমি ইতিমধ্যে ভালেমান দিন হ'ল ছিংগাপুৰত যি কনচাৰ্ণ অথৰিটি তেওঁলোকক ভাৰতৰ গৃহ মন্ত্ৰালয়, প্ৰথমতে আমি ভাৰতৰ গৃহ মন্ত্ৰালয়লৈ পঠিয়াইছিলোঁ, যিটো নিয়ম আছে। তাৰ পৰা তেওঁলোকে ভাৰতীয় হাই কমিশ্যনৰ যোগেদি ছিংগাপুৰ অথৰিটিক পঠিয়াইছে আৰু সেইটো গৈ পাইছে। অসম পুলিশে কনস্টেবল নিয়োগ পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। গৌহাটি হাইকোর্ট কনস্টেবল পদে নিয়োগে থাকা স্থগিতাদেশ প্রত্যাহার করার পর আজ মোট 5,614টি পদের ফলাফল প্রকাশ করা হয়েছে। রাজ্যস্তরীয় পুলিশ নিয়োগ বোর্ডের আনুষ্ঠানিক ওয়েবসাইট সোপ্রব্যাসম এনে ফলাফলটি আপলোড করা হয়েছে। অন্যদিকে রাজ্যস্তরীয় নিয়োগ বোর্ড গতকাল 7,650টি তৃতীয় শ্রেণীর পদের পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। ফলাফলে উত্তীর্ণ প্রার্থীরা রাজ্যের 50টি বিভাগে নিয়োগ পাবেন। এর মধ্যে কৃষি বিভাগে সর্বাধিক 850টি পদ, পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন বিভাগে 873টি পদ এবং বিদ্যালয় শিক্ষা বিভাগে 581টি পদ খালি রয়েছে। তৃতীয় শ্রেণীর পদের ফলাফলের সঙ্গে সঙ্গে অসম পুলিশের 625টি পদের ফলাফলও গতকাল ঘোষণা করা হয়েছে। এদিকে স্বাস্থ্য বিভাগ আগামীকাল 3,698টি পদের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করবে। চিকিৎসা শিক্ষা অধিদপ্তর, স্বাস্থ্যসেবা অধিদপ্তর এবং আয়ুষ অধিদপ্তর সহ স্বাস্থ্য বিভাগের অধীনস্থ এই পদগুলির ফলাফল ঘোষণার মাধ্যমে স্বচ্ছ নিয়োগ ব্যবস্থার ক্ষেত্রে এক নতুন মাইল ফলক স্থাপন হবে বলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মন্তব্য করেছেন। ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে কাছাড় জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সোনাই থানার পুলিশ আরও এক ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করেছে। ধৃত ব্যক্তির নাম রোশন আলী। মতিনগর রোড সংলগ্ন রাঙ্গিরঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। সূত্রের খবর, কাবুগঞ্জের বাসিন্দা রোশন আলী বহু বছর ধরে ভুয়া MBBS ডিগ্রি ব্যবহার করে চিকিৎসা পরিষেবা দিচ্ছিলেন। আগে তিনি সোনাই এলাকায় আরফাজ মেডিকেল হল নামে একটি ফার্মেসি পরিচালনা করতেন। তার প্রেসক্রিপশনে পরি মেডিকেল হল এবং মুন্নি ডায়াগনস্টিক্স এর নামও উল্লেখ করা ছিল। গোপন সূত্রে খবর পেয়ে রোগীর বেশে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। অভিযানের সময় তার কাছ থেকে একাধিক ভুয়া নথি উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে কাছাড় জেলায় ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে চলা অভিযানে এ নিয়ে মোট 12 জন ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে। ঐক্য, শান্তি ও সমন্বয়ের বার্তা নিয়ে আজ থেকে শিলচরের বঙ্গভবনে শুরু হয়েছে অসম সাহিত্য সভার 2025-2027 কার্যবর্ষের তৃতীয় কার্যনির্বাহী পূর্ণাঙ্গ অধিবেশন। 2 দিনব্যাপী এই বর্ণাঢ্য অধিবেশনে উপস্থিত রয়েছেন অসমের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাহিত্য সভার পদাধিকারী ও সদস্যবৃন্দ। দিনের শুরুতে কাছাড় জেলা সাহিত্য সভার সভাপতি যোগেশ্বর বর্মনের হাতে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়, পরে অনুষ্ঠিত হয় স্মৃতিতর্পণ। নাম নিবন্ধনের পর অধিবেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অসম সরকারের মন্ত্রী ও আদরণী সমিতির কার্যকরী সভাপতি কৌশিক রায়। অনুষ্ঠানের সূচনা হয় অসমের প্রয়াত জনপ্রিয় গায়ক জুবিন গার্গের কালজয়ী গান মায়াবিনী দিয়ে।
তার আগে মঞ্চে ভারতরত্ন ভূপেন হাজরিকা, লোকসঙ্গীত শিল্পী কালিকা প্রসাদ ভট্টাচার্য ও শিল্পী জুবিন গার্গের প্রতিকৃতিতে পুষ্পার্পণ ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপস্থিত অতিথিবৃন্দ। অসম সাহিত্য সভার সভাপতি বসন্তকুমার গোস্বামীর সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যনির্বাহী সভায় উন্মোচন করা হয় বরাক বৈভব শীর্ষক স্মৃতিগ্রন্থ, অসম সাহিত্য সভার পত্রিকা ও বার্তা। বরাক বৈভবের প্রধান সম্পাদক হচ্ছেন কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাত্তা। উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্পাদনা কমিটির উপদেষ্টা, সদস্যবৃন্দ, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, অসম সাহিত্য সভার সহসভাপতি পদুম রাজখোয়া, আউনিয়াটি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মাধুর্যমণ্ডিত বরুজা এবং লোকসংস্কৃতি গবেষক ও মরান কলেজের প্রাক্তন অধ্যক্ষ অনিল শইকিয়া। দিনের অধিবেশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রস্তাব গৃহীত হয়। এর মধ্যে রয়েছে শিলচর, শ্রীভূমি ও হাইলাকান্দি জেলায় চন্দ্রকান্ত সন্দিকৈ ভবন নির্মাণ, সীমান্ত সমস্যা সমাধান, বরাক উপত্যকার উন্নয়নের গতি ত্বরান্বিত করা, অসমিয়া ও বাংলা ভাষার বইয়ের পারস্পরিক অনুবাদ, টকলাইচা গবেষণা কেন্দ্রে সরকারি হস্তক্ষেপের দাবি এবং শিলচর রেল স্টেশনের নাম পরিবর্তন করে ভাষা শহীদ স্টেশন করার প্রস্তাব। উদ্বোধনী ভাষণে মন্ত্রী ও আদরণী সমিতির কার্যকরী সভাপতি কৌশিক রায় বলেন, বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার ঐক্যই আমাদের সাংস্কৃতিক শক্তি। শিলচরে এই অধিবেশন আয়োজনের ফলে দুই উপত্যকার সম্পর্ক আরও দৃঢ় হবে। তিনি লাচিত বরফুকনের মতো কাছাড় জেলাতেও ভূপেন হাজরিকার একটি মূর্তি স্থাপনের প্রস্তাব দেন। পাশাপাশি তিনি ঘোষণা করেন যে অসম সাহিত্য সভার উদ্যোগে রাজ্যের প্রতিটি জেলায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালিত হবে। বরাক বৈভব গ্রন্থটি বরাক ও ব্রহ্মপুত্রের মধ্যকার মানসিক দূরত্ব ঘোচাতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন তিনি। অন্যদিকে অসম সাহিত্য সভা কণ্ঠশিল্পী জুবিন গার্গের মৃত্যুর ঘটনার পূর্ণাঙ্গ, স্বাধীন, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের দাবি জানিয়েছে। সংগঠনটি সিঙ্গাপুরে বসবাসরত অসমিয়া নাগরিকদের, বিশেষত সিঙ্গাপুর অসম সাহিত্য সভার 2 সদস্যকে, যারা জুবিন গার্গের মৃত্যুর দিন তাঁর সঙ্গে ছিলেন বলে জানা গেছে, তদন্তে এগিয়ে এসে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে। সভাপতি বসন্তকুমার গোস্বামী এই তদন্তে ঘৃণা ও রাজনৈতিক প্রভাব এড়ানোর আহ্বান জানান। আজি আমাৰ শিলচৰ চহৰত অসম সাহিত্য সভাৰ দুদিনীয়া কাৰ্যনিৰ্বাহক সভা ইয়াতে অনুষ্ঠিত হৈছে। যোৱা 1986 চনত হাইলাকান্দিত পূৰ্ণ অধিৱেশন হৈছিলে আৰু প্ৰথম ভাগ কাৰ্যনিৰ্বাহক বৰাক উপত্যকাৰ শিলচৰ চহৰত অনুষ্ঠিত হৈছে। মই ভাবোঁ যে অসম সাহিত্য সভাৰ শিলচৰ যি অধিৱেশন, এই অধিৱেশন বৰাক আৰু ব্ৰহ্মপুত্ৰৰ মাজত আমাৰ যি সম্পৰ্ক, এই সম্পৰ্ক আৰু আন্তৰিক কৰিব আৰু গভীৰতা কৰিব। আৰু মই অসম সাহিত্য সভাক আজি সভাত আমি সকলোকে অনুৰোধ কৰিছোঁ যে আমি যেনেকৈ ইয়াতে আমি লাচিত বৰফুকনৰ 400 বছৰ উদযাপন উপলক্ষে আমি শিলচৰত মূৰ্তি স্থাপন কৰিছোঁ। আমি অহা দিনত ভূপেন হাজৰিকা দেৱৰ ইয়াতে মূৰ্তি স্থাপন কৰিম। আৰু মই অসম সাহিত্য সভাক অনুৰোধ কৰিছোঁ যে অসম সাহিত্য সভাৰ নেতৃত্ব লৈ, লিড লৈ অসমৰ প্ৰতিখন জিলাতে যাতে বিশ্বকবি ৰবীন্দ্ৰনাথ ঠাকুৰৰ জন্মজয়ন্তী পালন হয়, তেওঁলোকৰ কেলেণ্ডাৰত যাতে এইটো অন্তৰ্ভুক্ত কৰি এইটো যাতে এনেকৈ ব্যৱস্থা হয়, অনুৰোধ আমি কৰিছোঁ। আৰু মই ভাবোঁ আজি যি মেগাজিন ইয়াতে ওলাইছে, গ্ৰন্থ যিটো উন্মোচন হৈছে, ইয়াৰ বৰাক উপত্যকা সকলোৱে এইটোতে তেওঁলোকৰ যে আৰ্টিকল দিছে। আৰু এই আমাৰ কাৰ্যনিৰ্বাহক বৰাক আৰু ব্ৰহ্মপুত্ৰৰ মাজত যে এক সময় যে মানসিক দূৰত্ব কোনো এক সময় আছিলে, সেই মানসিক দূৰত্বক অৱসান কৰি এক মেল, এক সম্প্ৰীতি বন্ধনত আগুৱাই লৈ যাব। প্রধানমন্ত্রী ধন ধান্য কৃষি যোজনা কি উদ্বোধনের দিন উপলক্ষে আজ শ্রীভূমির কৃষি বিজ্ঞান কেন্দ্র প্রাঙ্গণে সফলভাবে একটি ওয়েবকাস্টিং অনুষ্ঠান আয়োজিত হয়। এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল নতুনভাবে চালু হওয়া কেন্দ্রীয় কৃষি উদ্যোগটির উদ্দেশ্য ও সুফলগুলি কৃষক, কৃষি সম্প্রসারণ কর্মী ও অন্যান্য সংশ্লিষ্টদের মধ্যে প্রচার করা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি বিভাগের দায়িত্বে থাকা অতিরিক্ত উপাযুক্ত নীলুৎপল পাঠক। পাশাপাশি উপস্থিত ছিলেন অমরনাথ আঞ্চলিক গবেষণা কেন্দ্রের বিজ্ঞানী এম আর চৌধুরী, ডা কৃষ্ণ কুণ্ডু ও প্রণয় তালুকদার,
ব্লক ভেটেরিনারি অফিসার করণ ছেত্রী, নিরঞ্জন পাল, কৃষি উন্নয়ন আধিকারিক, সহকারী মৎস্য আধিকারিক সুভদ্রা দাস সহ অন্যান্যরা। প্রধান অতিথির বক্তব্যে শ্রী নীলুৎপল পাঠক বলেন, প্রধানমন্ত্রী ধন ধান্য কৃষি যোজনা থেমডেকেই মাননীয় প্রধানমন্ত্রীর দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বের প্রতিফলন। এই প্রকল্প কৃষকদের ক্ষমতায়ন, গ্রামীণ অর্থনীতির রূপান্তর ও দেশের কৃষিভিত্তিক কাঠামোকে আরও মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আরও জানান যে সরকারের লক্ষ্য হল কৃষি উন্নয়ন নিশ্চিত করা। সেই সঙ্গে প্রধানমন্ত্রী ধন ধান্য কৃষি যোজনার মতো প্রকল্পের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, সম্পদের কার্যকর ব্যবহার ও কৃষকদের আয় সুরক্ষিত করার পদক্ষেপ নেওয়া হয়েছে। বিজ্ঞানী এম আর চৌধুরী তাঁর বক্তব্যে মাটির স্বাস্থ্য ব্যবস্থাপনা ও সমন্বিত কৃষি পদ্ধতির গুরুত্বের ওপর জোর দেন এবং বলেন, এইসব পদক্ষেপ প্রকল্পটির লক্ষ্য বাস্তবায়নে সহায়ক হবে। ড কৃষ্ণ কুণ্ডু মন্তব্য করেন, প্রধানমন্ত্রী ধন ধান্য কৃষি যোজনা থেমডেকে একটি প্রশংসনীয় উদ্যোগ। এটি সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধি করবে, পশুপালন ও সহযোগী ক্ষেত্রগুলির বিকাশে সহায়তা করবে এবং গ্রামীণ জীবিকা টেকসই করবে। অনুষ্ঠানে করণ ছেত্রী মাঠ পর্যায়ের বাস্তবায়ন কৌশল নিয়ে মতবিনিময় করেন এবং কৃষকদের আহ্বান জানান যেন তারা সক্রিয়ভাবে এই মিশনে অংশগ্রহণ করে প্রকল্পের পূর্ণ সুবিধা গ্রহণ করেন। অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণের সরাসরি সম্প্রচার প্রদর্শিত হয়। এরপরে স্থানীয় কৃষকদের সঙ্গে এক আন্তঃক্রিয়া পর্ব অনুষ্ঠিত হয়। কৃষকরা কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি ও জীবিকা সুরক্ষার জন্য সরকারের অব্যাহত প্রচেষ্টার প্রশংসা করেন। অনুষ্ঠানটি ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে শেষ হয়। কেভিকে শ্রীভূমির আয়োজক দল এবং কৃষক ও আধিকারিকদের সক্রিয় অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। আসামের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী পদ্মভূষণ তরুণ গগৈর আজ ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে ইন্দিরা ভবনে স্মরণসভা অনুষ্ঠিত হয়। জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় প্রয়াত মুখ্যমন্ত্রীর প্রতিমূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। সেই সঙ্গে প্রয়াত মুখ্যমন্ত্রীর সফল নেতৃত্বে আসামের সর্বাঙ্গীন বিকাশের ক্ষেত্রে তথা দরিদ্র জনগণের সামগ্রিক উন্নয়নে অবদান রাখা উল্লেখযোগ্য বিষয় নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে জেলা কংগ্রেসের বিভিন্ন স্তরের পদাধিকারীরা অংশগ্রহণ করেন। एक बार में पीएम किसान सम्मान निधि के रूप में किसानों के बैंक खाते में जमा हो। খেলার খবর। আমিনগাঁওয়ে অনুষ্ঠিত বোফ বিশ্ব জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের দলীয় শাখার আজকের ফাইনাল ম্যাচে চীন ইন্দোনেশিয়াকে ২ সেটে পরাজিত করে নতুন চ্যাম্পিয়ন হয়েছে। ম্যাচ শেষে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে চ্যাম্পিয়ন দলকে পুরস্কার প্রদান করেন ব্যাডমিন্টন ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি ও অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। উল্লেখযোগ্য, ভারত প্রথমবারের মতো বোফ বিশ্ব জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে প্রবেশ করে ব্রোঞ্জ পদক অর্জন করেছে। কৰাৰ ভাৰতীয় বেডমিণ্টন সংস্থা আৰু অসম বেডমিণ্টন সংস্থাৰ উদ্যোগত আজি আমাৰ আমিনগাঁও ইনডোৰ ষ্টেডিয়ামত ৱৰ্ল্ড বেডমিণ্টন জুনিয়ৰ চেম্পিয়নশ্বিপ অনুষ্ঠিত হৈছে। ফাইনেল অনুষ্ঠিত হ'ল, চাইনিজ টিমটো জয়লাভ কৰিছে আৰু ইণ্ডিয়ায়ো ব্ৰঞ্জ মেডেল বা ছেমি ফাইনেললৈ যাবলৈ সক্ষম হৈছে। অসমৰ কাৰণে এইটো এটা বিৰাট সৌভাগ্যৰ কথা যে পৃথিৱীৰ সকলো দেশেই আমিনগাঁৱলৈ আহিছে। যিটো গ্ৰুপ চেম্পিয়নশ্বিপ বা দেশ হিচাপত আমি যিটো খেলোঁ টিম চেম্পিয়নশ্বিপ, আজি প্ৰতিযোগিতাৰ শেষ হ'ল। নেক্সট ইণ্ডিভিজুৱেল চেম্পিয়নশ্বিপ খেলা হৈ থাকিব। মই আমাৰ মোদীৰ আমিনগাঁৱলৈকে আহি ৱৰ্ল্ড জুনিয়ৰ বেডমিণ্টন উপভোগ কৰিবৰ বাবে অনুৰোধ কৰিম। Today it is a great day for state of Assam
we have hosted World Junior Badminton Championship. China defeated Indonesia. India also won bronze medal. For state like Assam, a world championship of this magnitude is a very satisfactory journey. I'd like to congratulate the players and all the members of the Indian Badminton Association of India as well as Assam Badminton Association. We are also thankful to BWF for allowing to host us such an important event in Guwahati. বরাক বার্তা আপডেট দেখার জন্য ধন্যবাদ। সর্বশেষ আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।